বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। করোনাকালীন শিক্ষা কার্যক্রম চলমান রাখার স্বার্থে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে অনলাইন ক্লাসে সংযুক্ত হতে পেরে আমি আনন্দিত। আমি মোহাম্মদ রুবায়তি আফরোজ, প্রভাষক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, রাজশাহী কলেজ, রাজশাহী। প্রিয় শিক্ষার্থীরা, আমি রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে পূর্ব এশিয়ার সরকার ও রাজনীতি, চীন, জাপান ও দক্ষিণ কোরিয়া কোর্সের দক্ষিণ কোরিয়ার সরকার সম্পর্কে একটু আলোচনা করার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা লক্ষ্য করো, প্রথমে আমরা দক্ষিণ কোরিয়ার ম্যাপ সম্পর্কে একটু জানার চেষ্টা করি। দক্ষিণ কোরিয়া মূলত পূর্ব এশিয়ার একটা দেশ তথা এশিয়ার একটি দেশ। দক্ষিণ কোরিয়া এক পাশে আছে উত্তর কোরিয়া, আর এক পাশে জাপান। দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউল। দক্ষিণ কোরিয়ার আইনসভার নাম জাতীয় পরিষদ। মূলত দক্ষিণ কোরিয়ার অর্থনৈতিক উন্নতির পেছনে সবচেয়ে বড় যে বিষয়টি কাজ করেছে সেটা হলো রাজনৈতিক স্থিতিশীলতা এবং একটা বড় ধরনের অর্থনৈতিক পরিকল্পনা, একটা সূক্ষ্ম, দক্ষ অর্থনৈতিক পরিকল্পনা মূলত দক্ষিণ কোরিয়ার অর্থনীতির চাকাকে এত দূর পর্যন্ত নিয়ে এসেছে। তোমরা লক্ষ্য করো, রাজনৈতিকভাবে স্থিতিশীল থেকে দক্ষিণ কোরিয়া একটা পরিকল্পনা গ্রহণ করে এবং নীতি গ্রহণ করে এবং সেই দেশের জনগণকে তথ্য ও প্রযুক্তি শিক্ষায় শিক্ষিত করার মাধ্যমে বিভিন্ন ব্যবস্থা করে থাকে। মূলত প্রাথমিক শিক্ষা তো শেষে মাধ্যমিক শিক্ষাকেও বাধ্যতামূলক করে দক্ষিণ কোরিয়া সরকার। এরপরে মূলত লক্ষ্য করো, যে যে ক্ষেত্রে দক্ষ তাকে সেই ক্ষেত্রে কাজে লাগানোর চেষ্টা করে। মূলত এই সকল দিক বিবেচনা করে দক্ষিণ কোরিয়ার একটা বিপুল পরিমাণে একটা বিশাল আকৃতির একটা জনশক্তি, জনগণ, জনসংখ্যা, জনশক্তিতে রূপান্তরিত হয়। এই জনসংখ্যাগুলোকে নিয়ে দেশের মধ্যে বিভিন্ন ধরনের যে রুট এরিয়া থেকে একদম শহর বা নগর অঞ্চল পর্যন্ত মূলত শিল্প কলকারখানা স্থাপন করে এবং এই তথ্য প্রযুক্তি জ্ঞান সম্পন্ন লোকবলকে এসব জায়গায় নিয়োগ করে অর্থনৈতিক চাকাকে আরো বেশি বেগবান বা আরো বেশি গতিশীল করে তোলে। পরবর্তীতে এই সব লোক সংখ্যা যখন দেশের শিল্প কলকারখানার তুলনায় অধিক হয়ে যায়, ট্রেন্ড আপ হয়ে যায়, তখন এই লোকবলগুলোকে দক্ষিণ কোরিয়া সরকার কিন্তু অন্য দেশে রপ্তানি করে প্রচুর পরিমাণে বৈদেশিক রেমিটেন্স বা বৈদেশিক মুদ্রা অর্জন করতে সক্ষম হয়। প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা লক্ষ্য করো যে দক্ষিণ কোরিয়ার উন্নয়নের পেছনে অনেকগুলো কারণ আছে। আরেকটি কারণ লক্ষ্য করো যে দক্ষিণ কোরিয়ার যে জিনিসগুলো উৎপাদিত হয় সেই উৎপাদিত জিনিসগুলা সাশ্রয় করে সেগুলা রপ্তানি করার মাধ্যমে কিন্তু বৈদেশিক মুদ্রা অর্জন করতে সক্ষম হয়েছে। তো আমরা লক্ষ্য করি যে দক্ষিণ কোরিয়ার অর্থনৈতিক উন্নয়নের পেছনে মূলত আমি যেটা বলবো যে রাজনৈতিক স্থিতিশীলতা এবং সরকার ব্যবস্থায় মূলত এর উন্নয়নের অন্যতম মূল চাবিকাঠি বা চালিকা শক্তি। যে কোনো দেশের সরকার ব্যবস্থা যদি সুষ্ঠু, সুন্দর বা একটা ফ্রেমের মধ্যে থাকে এবং জনগণের কল্যাণে কাজ করে, গণতান্ত্রিকভাবে কাজ করে এবং জনগণকে ঐক্যবদ্ধ করে তোলে, সেই অবস্থা থেকে যদি সরকার পরিচালিত হয় তাহলে সে দেশের উন্নয়ন অবশ্যম্ভাবী। এরপর আমরা লক্ষ্য করি দক্ষিণ কোরিয়া সরকার। আসলে সরকার পড়ানোর আগে আমাদের যে জিনিসটি সবচেয়ে জানা বেশি জরুরি, আমরা জানি সরকার মূলত তিনটি স্তম্ভের উপর প্রতিষ্ঠিত। একটা হচ্ছে আইন বিভাগ, বিচার বিভাগ এবং শাসন বিভাগ। অর্থাৎ এই তিনটি স্তম্ভের সমন্বয়ে কিন্তু সরকার গঠিত হয় এবং সরকারের সমস্ত কার্যক্রম পরিচালনা করে। মূলত দক্ষিণ কোরিয়ার এই সরকার কিন্তু ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি কিন্তু স্বীকার করা হয়েছে। বিচার বিভাগকে কিন্তু স্বাধীনভাবে তাদের কাজকর্ম করতে দেওয়া হয়। আইন বিভাগও কিন্তু তাদের কাজকর্ম স্বাধীনভাবে করে এবং মূলত দক্ষিণ কোরিয়ার শাসন ব্যবস্থা রাষ্ট্রপতি শাসিত শাসন ব্যবস্থা এবং রাষ্ট্রপতি মূলত তার ক্ষমতা যথেষ্ট পরিমাণে ভোগ করতে পারে, কিন্তু যদি কোনো বিষয় বা কোনো আইন যদি জাতীয় পরিষদে পাশ করতে চায় তাহলে ওই জাতীয় পরিষদের 2/3 সদস্য যদি ওই
প্রস্তাব বা ওই আইনের বিরুদ্ধে যদি ভোট প্রদান করে তাহলে কিন্তু ওই আইন আর পাশ হবে না। এক্ষেত্রে আমরা বলতে পারি যে দক্ষিণ কোরিয়ার আইনসভার ক্ষমতা বা ভূমিকা অনেক বেশি। প্রিয় ছাত্রছাত্রীরা, আমরা লক্ষ্য করি যে দক্ষিণ কোরিয়ার আইন বিভাগ, কোরিয়ার আইনসভার এক কক্ষ বিশিষ্ট, অর্থাৎ দক্ষিণ কোরিয়ার আইনসভা এক কক্ষ বিশিষ্ট। এর নাম জাতীয় পরিষদ। আইন প্রণয়ন ও সংশোধন সংক্রান্ত সকল কার্যাবলী আইনসভার হাতে ন্যস্ত থাকে। তোমরা লক্ষ্য করো যে তোমাদের এর আগেও বলেছি যে তোমাদের অতি সংক্ষিপ্ত প্রশ্ন, সংক্ষিপ্ত প্রশ্ন এবং রচনামূলক প্রশ্ন আসে। তো এর মধ্যে রচনামূলক প্রশ্ন আসতে পারে যে আইন বিভাগের ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। আইন বিভাগ বলতে কি বোঝো? কিংবা শাসন বিভাগের ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো, কিংবা বিচার বিভাগ সম্পর্কে আলোচনা করো। এবং সংক্ষিপ্ত, অতি সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে আইন বিভাগ। দক্ষিণ কোরিয়ার আইনসভা কয় কক্ষ বিশিষ্ট? দক্ষিণ কোরিয়ার আইনসভার নাম কি? দক্ষিণ কোরিয়ার এই জাতীয় প্রশ্ন আর কি আসতে পারে। এরপরে আমরা লক্ষ্য করি যে দক্ষিণ কোরিয়ার জাতীয় পরিষদ, ন্যাশনাল অ্যাসেম্বলি অফ সাউথ কোরিয়ার একটি স্থির চিত্র লক্ষ্য করো। ন্যাশনাল অ্যাসেম্বলির স্ট্রাকচারটা লক্ষ্য করো। অধিবেশন চলাকালীন সময়ে ন্যাশনাল অ্যাসেম্বলির একটি স্থির চিত্র। দক্ষিণ কোরিয়ার জাতীয় পরিষদের কার্যক্রম বা অধিবেশন চলাকালীন সময়ে একটা স্থির চিত্র। প্রিয় ছাত্রছাত্রীরা, আমরা লক্ষ্য করি যে জাতীয় আইনসভার গঠন সম্পর্কে। জাতীয় পরিষদের 299 জন সদস্যের মধ্যে 243 জন সদস্য জনগণের ভোটে 4 বছরের জন্য নির্বাচিত হয়ে থাকে। অর্থাৎ জাতীয় পরিষদের 299 জন সদস্যের মধ্যে 243 জন সদস্যই 4 বছরের জন্য নির্বাচিত হয়ে থাকে। আর 56 জন সদস্য নির্বাচনে 5 বা তার অধিক আসনে বিজয়ী দলগুলোর মধ্যে সংখ্যানুপাতিক হারে বন্টন করা হয়। এর মধ্যে টেকনোক্র্যাটদের আইন পরিষদের অংশগ্রহণের ব্যবস্থা করা হয়। প্রিজাইডিং অফিসার, স্পিকার ও ভাইস স্পিকার নির্বাচন হয় 2 বছরের জন্য। জাতীয় পরিষদের সদস্যদের প্রার্থী হতে কমপক্ষে 25 বছর বয়স হতে হবে। তো লক্ষ্য করো যে এখানে জাতীয় পরিষদের সদস্য হতে কত বছর লাগবে? 25 বছর। এবং জাতীয় পরিষদের সদস্য কত বছরের জন্য নির্বাচিত হন? জনগণের ভোটে 4 বছরের জন্য নির্বাচিত হন। মোট জাতীয় পরিষদের সদস্য 299 জনের মধ্যে 243 জন জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হন এবং 56 জন সদস্য কিন্তু সেই সংখ্যানুপাতিক সদস্যদের মধ্য থেকে নির্বাচিত হয়ে থাকে। এরপরে আমরা লক্ষ্য করি কমিটি। জাতীয় পরিষদের 17টি স্থায়ী কমিটি ছাড়াও রয়েছে বিশেষ কমিটি, অর্থাৎ 17টি স্থায়ী কমিটি ছাড়াও অনেকগুলো বিশেষ কমিটি রয়েছে। স্থায়ী কমিটি বিল ও পিটিশন নিয়ে আলোচনা করে। অন্যদিকে বিশেষ কমিটি সমূহ বিশেষ বিশেষ কারণে উদ্ভূত হয়। কমিটির সদস্যদের মেয়াদ 2 বছর। কমিটির সভাপতি কমিটিকে পরিচালনা করে থাকে। এরপরে আমরা লক্ষ্য করি মিটিং। জাতীয় পরিষদের মিটিং 2 ধরনের হয়ে থাকে। অর্থাৎ জাতীয় পরিষদের মিটিং মূলত 2 ধরনের হয়ে থাকে। প্রথমত নিয়মিত মিটিং এবং দ্বিতীয়ত ব্যতিক্রমী মিটিং। নিয়মিত মিটিং বছরে একবার বসে, কিন্তু অন্যটি প্রেসিডেন্ট কিংবা আইন পরিষদের সদস্যদের 1/4 অনুরোধে হয়ে থাকে। নিয়মিত মিটিং এর সময়সীমা 100 দিন এবং অন্যটি 30 দিনের মধ্যে হয়। এরপরে আমরা লক্ষ্য করি কার্যাবলী। অন্যান্য দেশের আইন বিভাগের মতো কোরিয়ার আইনসভা আইন বিভাগও কতিপয় কার্যাবলী সম্পাদন করে থাকে। এগুলো হলো: 1. বিলের উপর আলোচনা ও বিদেশ নীতি। প্রিয় ছাত্রছাত্রীরা, লক্ষ্য করো যে জাতীয় পরিষদের সদস্যরা কোনো বিল উত্থাপন করলে স্পিকার সংশ্লিষ্ট কমিটিকে তদ সম্পর্কিত আলোচনার জন্য বলেন। কমিটি বিল সম্পর্কে জাতীয় পরিষদকে রিপোর্ট প্রদান করে। বিলটির ওপর এ সময় আলোচনা, সমালোচনা, সংশোধন, অনুমোদন এমনকি কমিটির কাছে ফেরত যেতে পারে। জাতীয় পরিষদ বিলটি পাশের জন্য তা প্রেসিডেন্টের কাছে সম্মতির জন্য যায়।
সংবিধানের 53 নং ধারায় 1 অনুচ্ছেদে কিন্তু এ সম্পর্কে বলা হয়েছে যে ইস বিল পাসড বাই দ্য ন্যাশনাল অ্যাসেম্বলি শ্যাল বি সেন্ট দ্য এক্সিকিউটিভ অ্যান্ড দ্য প্রেসিডেন্ট শ্যাল prolong it within 15 days। 15 দিনের মধ্যেই প্রেসিডেন্ট তা গ্রহণ কিংবা বর্জন করতে পারে। প্রেসিডেন্ট ভেটো প্রদান করার পরও যদি জাতীয় পরিষদের 2/3 সদস্য কর্তৃক তা পাশ হয় তবে বিলটি আইনে পরিণত হবে। জাতীয় পরিষদের বৈদেশিক বাণিজ্য চুক্তি, সন্ধি, আন্তর্জাতিক সংগঠন, মৎস্য, কোরিয়াতে বৈদেশিক সৈন্য ইত্যাদি সম্পর্কে অনুমোদনের ক্ষমতা রয়েছে। এছাড়া জাতীয় পরিষদ যুদ্ধ ঘোষণা, বিদেশে সৈন্য প্রেরণ ইত্যাদি বিষয়ে অনুমোদন দিয়ে থাকে। এরপরে আমরা লক্ষ্য করি রাজস্ব বিষয়ক তদন্ত, অর্থাৎ রাজস্ব বিষয়ক তদন্ত কিভাবে করে সে সম্পর্কে আমরা একটু আলোচনা করার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থীরা লক্ষ্য করো যে বাজেট সংক্রান্ত বিষয়ে জাতীয় পরিষদ ব্যাখ্যা দিয়ে থাকে। শাসন বিভাগ নতুন অর্থবছর শুরুর কমপক্ষে 90 দিন পূর্বে বাজেট সম্পর্কিত বিল উত্থাপন করে। সংবিধানের 54 নং ধারাতে বলা হয়েছে যে দ্য ন্যাশনাল অ্যাসেম্বলি deliberates and decides upon the national budget bill. The executive formulates the budget bill for each fiscal year and submits it to the National Assembly within 19 days before the beginning of a fiscal year. The National Assembly decides upon it within 30 days before the beginning of the fiscal year. তবে নতুন অর্থবছর শুরুর কমপক্ষে 30 দিন আগে জাতীয় পরিষদ সিদ্ধান্ত দিয়ে থাকে। জাতীয় পরিষদ সরকারি হিসাব নিকাশ প্রদর্শন করে থাকে। এরপরে আমরা লক্ষ্য করি ক্ষমতা সম্পর্কিত প্রশাসন, অর্থাৎ ক্ষমতা সম্পর্কিত যে প্রশাসন আছে সে সম্পর্কে আমরা একটু লক্ষ্য করি। জাতীয় পরিষদ রাষ্ট্র সম্পর্কিত বিষয় তদন্ত করে। সংবিধানের 61 নম্বর ধারাতে বলা হয়েছে যে দ্য ন্যাশনাল অ্যাসেম্বলি মে inspect affairs of state or investigate specific matters of state affairs। জাতীয় পরিষদ জিজ্ঞেস করলে শাসন বিভাগের সদস্যগণ এমনকি প্রধানমন্ত্রী পর্যন্ত উত্তর দিয়ে থাকে। এরপরে আমরা লক্ষ্য করি যে আন্তঃসংসদীয় কার্যক্রম। প্রিয় ছাত্রছাত্রীরা লক্ষ্য করো যে বিভিন্ন দেশের সাথে সম্পর্ক গড়ে তুলতে জাতীয় পরিষদ সেই 1964 সালের আন্তঃসংসদীয় ইউনিয়ন গঠনের মাধ্যমে কাজ চালাচ্ছে। সেই থেকে বিভিন্ন দেশের সাথে মোট 70টি দেশের বন্ধুত্বপূর্ণ সংগঠন গড়ে তোলে। লক্ষ্য করো গভর্নমেন্ট স্ট্রাকচার অফ দ্য রিপাবলিক অফ কোরিয়া, legislative, executive, judiciary, president, prime minister। প্রিয় ছাত্রছাত্রীরা এবারে আমরা নির্বাহী বিভাগ সম্পর্কে আলোচনা করব। লক্ষ্য করো যে কোরিয়ায় নির্বাহী বিভাগের প্রধান রাষ্ট্রপতি, তিনি জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হন। আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে তিনি দেশকে প্রতিনিধিত্ব করেন। তিনি সশস্ত্র বাহিনীর কমান্ড ইন চিফ। আইন অনুসারে প্রেসিডেন্টের মৃত্যু কিংবা অনুপস্থিতিতে প্রধানমন্ত্রী কার্যক্রম পরিচালনা করেন। তার কার্যকাল 5 বছর, তবে তার পুনর্নির্বাচনের সুযোগ নেই, অর্থাৎ সে পুনরায় নির্বাচিত হতে পারেন না। মানে একবার প্রেসিডেন্ট হবার পরে দ্বিতীয়বার প্রেসিডেন্ট হতে পারেন না। তাহলে প্রিয় বিদ্যার্থীরা তোমরা এখান থেকে কি শিখলা? একটা প্রেসিডেন্টের মেয়াদকাল কতদিন? একটা প্রেসিডেন্টের মেয়াদকাল 5 বছর। তিনি সশস্ত্র বাহিনীর কমান্ড ইন চিফ। আইন অনুসারে প্রেসিডেন্টের মৃত্যু হলে বা অনুপস্থিত থাকলে তার স্থলে মূলত প্রধানমন্ত্রী দায়িত্ব পালন করে থাকেন এবং তিনি জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়ে থাকেন। এরপরে আমরা লক্ষ্য করি গঠন, অর্থাৎ নির্বাহী বিভাগের গঠন কিভাবে গঠিত হয় সে সম্পর্কে আমরা একটু জানার চেষ্টা করব। প্রেসিডেন্ট তার নির্বাহী কার্যাবলী রাষ্ট্রীয় পরিষদ বা ক্যাবিনেটের মাধ্যমে সম্পাদন করে থাকেন, অর্থাৎ রাষ্ট্রীয় পরিষদ যে আইনসভা আছে বা ক্যাবিনেট আছে সেই তার মাধ্যমে রাষ্ট্রপতি তার কার্যক্রম কিন্তু সম্পাদন করে থাকেন। রাষ্ট্রীয় পরিষদের
15 থেকে 30 জন সদস্য নিয়ে গঠিত হয়। রাষ্ট্রীয় পরিষদ মোট 15 থেকে 30 জন সদস্য নিয়ে গঠিত হয়ে থাকে। প্রেসিডেন্ট এ পরিষদের সভাপতিত্ব করেন একজন প্রধানমন্ত্রী, 2 জন ডেপুটি প্রধানমন্ত্রী, 16 জন নির্বাহী মন্ত্রী ও 2 জন উপমন্ত্রীর সমন্বয়ে রাষ্ট্রীয় পরিষদ গঠিত হয়ে থাকে। প্রিয় ছাত্রছাত্রী, লক্ষ্য করো, বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ যে রাষ্ট্রীয় পরিষদের 15 থেকে 30 জন সদস্য নিয়ে গঠিত হয়ে থাকে। প্রেসিডেন্ট এ পরিষদের সভাপতিত্ব করে, অর্থাৎ নির্বাহী পরিষদের সভাপতিত্ব করেন কে? এটা প্রেসিডেন্ট করেন। একজন প্রধানমন্ত্রী, 2 জন ডেপুটি প্রধানমন্ত্রী, 16 জন নির্বাহী মন্ত্রী এবং 2 জন উপমন্ত্রীর সমন্বয়ে কিন্তু এই রাষ্ট্রীয় পরিষদ গঠিত হয়ে থাকে। এরপরে আমরা লক্ষ্য করি প্রেসিডেন্টের ক্ষমতা ও কার্যাবলী। অর্থাৎ প্রেসিডেন্টের ক্ষমতা সাধারণত 6 ধরনের হয়ে থাকে। 6টি ক্ষেত্র বিদ্যমান। প্রেসিডেন্টের ক্ষমতা সাধারণত 6টি ক্ষেত্র বিদ্যমান। এই 6টি ক্ষেত্র সম্পর্কে আমরা একটু আলোচনা করার চেষ্টা করব। 1. রাষ্ট্রপ্রধান হিসাবে। প্রিয় ছাত্রছাত্রী, তোমরা লক্ষ্য করো যে প্রেসিডেন্ট রাষ্ট্রপ্রধান হিসাবে তার ক্ষমতা ও কার্যাবলী সম্পাদন করে থাকেন। লক্ষ্য করো, প্রেসিডেন্ট রাষ্ট্রপ্রধান হিসাবে জাতীয় ঐক্যের প্রতীক ও পররাষ্ট্র বিষয়ে জাতীয় প্রতিনিধিত্ব করে থাকেন। তিনি সকল বৈদেশিক কূটনীতিককে স্বাগত জানান, সকল সরকারি আনুষ্ঠানিকতা পালন করে থাকেন। তিনি জাতীয় স্বাধীনতা ও নিরাপত্তা রক্ষার জন্য এবং সংবিধান রক্ষার শপথ নিয়ে থাকেন। তিনি কোরিয়ার শান্তিপূর্ণ একত্রীকরণকেও উদ্যোগ গ্রহণ করে থাকেন। সংবিধানের 4th অধ্যায়ে 66 নং ধারাতে এ সম্পর্কে বিস্তারিত উল্লেখ রয়েছে। এরপরে লক্ষ্য করো শাসন বিভাগের প্রধান, অর্থাৎ মূলত শাসন বিভাগের প্রধান হচ্ছেন রাষ্ট্রপতি। তোমরা লক্ষ্য করো, শাসন বিভাগের প্রধান হিসাবে প্রেসিডেন্ট সকল আইন বলবৎ করেন, অর্থাৎ প্রেসিডেন্টই শাসন বিভাগের প্রধান হিসাবে আইন বলবৎ করে থাকেন। রাষ্ট্রীয় কাউন্সিল, সকল সংস্থা, এজেন্সি পরিচালনা করার পূর্ণ ক্ষমতা কিন্তু প্রেসিডেন্টের রয়েছে। তিনি প্রধানমন্ত্রী অন্যান্য শাসন বিভাগীয় এজেন্সি সমূহের প্রধানদের নিয়োগ দিয়ে থাকেন। এরপরে আমরা লক্ষ্য করি সশস্ত্র বাহিনীর প্রধান হিসাবে, অর্থাৎ সশস্ত্র বাহিনীর প্রধান হিসাবে কোরিয়ার প্রেসিডেন্ট সশস্ত্র বাহিনীর প্রধান। এ বিভাগের প্রধান হিসাবে তিনি সকল সশস্ত্র বাহিনীকে নিয়ন্ত্রণ, সামরিক নীতি প্রণয়ন ও যুদ্ধ ঘোষণা করতে পারেন। অর্থাৎ সশস্ত্র বাহিনীর প্রধান হিসাবে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট তার কার্যক্রম পরিচালনা করতে পারেন। তাই প্রেসিডেন্টের ক্ষমতা ও কার্যাবলী অনেক ব্যাপক ও বিস্তৃত। এরপরে 4 নম্বরে আমরা লক্ষ্য করি আইন প্রণয়নকারী। প্রেসিডেন্টের দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের মূলত আইন প্রণয়ন ক্ষমতা রয়েছে। প্রেসিডেন্ট প্রধান আইন ও নীতি প্রণয়নকারী। তিনি আইনসভার উত্থাপক এবং সেখানে তার দৃষ্টিভঙ্গি প্রকাশ করেন। প্রেসিডেন্ট জাতীয় পরিষদকে ভেঙে দিতে পারেন না, বরং অনাস্থা আনয়নের মাধ্যমে জাতীয় পরিষদই প্রেসিডেন্টের জবাবদিহিতা নিশ্চিত করে। এখানে আমরা লক্ষ্য করি যে এখানে একটা ভারসাম্য নীতি এই শাসন ব্যবস্থায় আনয়ন করা হয়েছে, অর্থাৎ প্রেসিডেন্ট কিন্তু জাতীয় পরিষদ ভেঙে দিতে পারেন না, বরং অনাস্থা প্রস্তাবের মাধ্যমেই প্রেসিডেন্টকে জবাবদিহিতা নিশ্চিত করা হয়ে থাকে এই জাতীয় পরিষদে। এরপরে আমরা লক্ষ্য করি জরুরি ক্ষমতা, অর্থাৎ জরুরি ক্ষমতা দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের অন্যতম গুরুত্বপূর্ণ ক্ষমতা ও কার্যাবলীর মধ্যে অন্যতম। লক্ষ্য করো যে প্রেসিডেন্টের ওপর জরুরি ক্ষমতা বাড়ানো হয়েছে। জরুরি পরিস্থিতিতে সেটা অভ্যন্তরীণ কিংবা বহির্বিশ্বে বিষয়ে কিংবা প্রাকৃতিক দুর্যোগ বা অর্থনৈতিক সংকট এবং অর্থনৈতিক কার্যক্রম সম্পর্কিত ক্ষমতায় প্রেসিডেন্টের ওপর বর্তানো হয়েছে, তবে তা জাতীয় পরিষদকে জানিয়ে করেন। সংবিধানের 76 নম্বর অনুচ্ছেদে কিন্তু প্রেসিডেন্টের জরুরি ক্ষমতা সম্পর্কিত বিষয়ে উল্লেখ রয়েছে। এরপরে আমরা লক্ষ্য করি মার্শাল আইন প্রণয়ন, অর্থাৎ মার্শাল আইন প্রণয়নের ক্ষমতা কিন্তু দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের রয়েছে। মূলত যুদ্ধকালীন সময় সামরিক বিদ্রোহ অথবা সমজাতীয়
জরুরি পরিস্থিতিতে তিনি মার্শাল ল জারি করতে পারেন, তবে সেগুলোর জন্য জাতীয় পরিষদের সমর্থন দরকার হয়। তবে সংবিধানের ৭৭ নং ধারাতে এ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। এরপরে আমরা লক্ষ্য করি প্রেসিডেন্সিয়াল এজেন্সি সমূহ। প্রেসিডেন্টকে তার কাজে সহায়তা দানের জন্য কতিপয় এজেন্সি রয়েছে। এগুলোর মধ্যে রয়েছে জাতীয় নিরাপত্তা কাউন্সিল, গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ একত্রীকরণের উদ্দেশ্যে কাউন্সিল, ক্ষুদ্র ও মধ্যম ব্যবসায়ী কমিশন, সিভিল সার্ভিস কমিশন, দুর্নীতির বিরুদ্ধে কমিশন ইত্যাদি। এগুলোর প্রধানদের মর্যাদা মন্ত্রীদের মতো। এছাড়াও প্রেসিডেন্টের নিয়ন্ত্রণে আরও দুটি এজেন্সি রয়েছে, যেমন তদন্ত ও অডিট বোর্ড এবং জাতীয় গোয়েন্দা সংস্থা রয়েছে। এগুলোর প্রধানদের প্রেসিডেন্ট নিজে নিয়োগ দান করে থাকেন। এরপরে আমরা লক্ষ্য করি প্রিয় ছাত্রছাত্রীরা, প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী মূলত প্রধানমন্ত্রীর ক্ষমতা কি, প্রধানমন্ত্রী কিভাবে কার্যক্রম পরিচালনা করে সে সম্পর্কে আমরা একটু জানার চেষ্টা করব। প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা লক্ষ্য করো যে প্রধানমন্ত্রী প্রেসিডেন্টের নির্দেশ মতো সকল মন্ত্রীদের নিয়ন্ত্রণ করে থাকেন, অর্থাৎ প্রেসিডেন্ট যেভাবে বলবেন তিনি সেভাবেই সকল মন্ত্রীদের নিয়ন্ত্রণ করে থাকবেন। প্রেসিডেন্ট তাকে নিয়োগ দিয়ে থাকেন, অর্থাৎ প্রধানমন্ত্রীকে নিয়োগ দিয়ে থাকেন কিন্তু প্রেসিডেন্টই, তবে নিয়োগের পূর্বে জাতীয় পরিষদের সমর্থন দরকার হয়। সরকারের নীতির সমন্বয়, বাণিজ্য কমিশন, আইন বিষয়ক মন্ত্রণালয়, তথ্য এজেন্সি, জরুরি পরিকল্পনা কমিটি সংক্রান্ত সংগঠন প্রধানমন্ত্রীর নিয়ন্ত্রণে। অর্থাৎ প্রধানমন্ত্রী যে সকল দিকগুলো নিয়ন্ত্রণ করেন সেগুলো হলো সমন্বয় অফিস, বাণিজ্য কমিশন, আইন বিষয়ক মন্ত্রণালয়, তথ্য এজেন্সি, জরুরি পরিকল্পনা কমিটি সংক্রান্ত সংগঠনসমূহ কিন্তু প্রধানমন্ত্রী নিয়ন্ত্রণ করে। জাতীয় পরিষদের অধিবেশনের সময় প্রধানমন্ত্রী প্রধান জাতীয় নীতি সংক্রান্ত বিষয়ে তিনি আলোচনা করেন। এছাড়াও প্রেসিডেন্টের অধীনে সকল প্রশাসনিক কাজে সহায়তা দিয়ে থাকেন। আবার স্টেট কাউন্সিলের সদস্যদের নিয়োগ ও বরখাস্তের জন্য তিনি প্রেসিডেন্টের কাছে সুপারিশ করে থাকেন। এরপরে আমরা লক্ষ্য করি স্টেট কাউন্সিল, অর্থাৎ কোরিয়াতে শাসন বিভাগের শাখা হিসাবে স্টেট কাউন্সিল কাজ করে। এর সদস্য 15 হতে 30 জন হয়ে থাকে। প্রেসিডেন্ট এর সভাপতি এবং প্রধানমন্ত্রী সহ-সভাপতি নির্বাচিত হন। এ কাউন্সিলের প্রধান জাতীয় নীতি নির্ধারণ করে থাকে, প্রেসিডেন্ট সেটাকে চূড়ান্ত সিদ্ধান্ত দিয়ে থাকে। বর্তমান স্টেট কাউন্সিলের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী সহ অন্যান্য 29 জন মন্ত্রী রয়েছে। সংবিধানের 89 নং ধারাতে স্টেট কাউন্সিলের কার্যক্রম সম্পর্কে কিন্তু আলোচনা করা হয়েছে। প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা এরপরে লক্ষ্য করো যে মন্ত্রণালয় সমূহ। বর্তমানে সরকারের 19টি মন্ত্রণালয় রয়েছে। দক্ষিণ কোরিয়াতে বর্তমানে 19টি মন্ত্রণালয় রয়েছে। প্রধানমন্ত্রীর সুপারিশক্রমে প্রেসিডেন্ট কর্তৃক মন্ত্রীগণ নিয়োগপ্রাপ্ত হন। প্রেসিডেন্টের নির্দেশ মতো মন্ত্রীগণ স্ব ক্ষেত্রে দায়িত্ব পালন করে থাকেন। মন্ত্রীগণ যৌথভাবে এবং ব্যক্তিগতভাবে কিন্তু প্রেসিডেন্টের নিকট দায়ী থাকেন। মন্ত্রণালয় ছাড়াও শাসন বিভাগের 16টি স্বাধীন এজেন্সি রয়েছে, সেগুলোর দায়িত্ব থাকেন উপমন্ত্রীগণ। মন্ত্রণালয়ের সাথে সংশ্লিষ্ট থেকেই এই এজেন্সি সমূহ কিন্তু কাজ করে থাকে। এরপরে আমরা লক্ষ্য করি সিভিল সার্ভিস ব্যবস্থা, অর্থাৎ গতানুগতিক কোরিয়ান সিভিল সার্ভিসের ব্যবস্থা ছিল গ্রেড সিস্টেমের। 1998 সালে নিয়োগের ক্ষেত্রে উন্মুক্ত প্রতিযোগিতার পরীক্ষার পদ্ধতি চালু করা হয়। উন্নয়নের সাথে সাথে সিভিল সার্ভিসের পরিধিও বৃদ্ধি পাচ্ছে। 3 ধরনের সিভিল সার্ভেন্টগণ রয়েছে। একটা ক্যারিয়ার সিভিল সার্ভেন্ট, বিশেষ ক্যারিয়ার সিভিল সার্ভেন্ট ও কন্ট্রাক্ট নির্ভর সিভিল সার্ভেন্ট। এরপরে আমরা লক্ষ্য করি যে স্থানীয় সরকার, অর্থাৎ দক্ষিণ কোরিয়ার সংবিধানের মূলত 117 নম্বর ধারাতে স্থানীয় জাতীয় আইনের সাথে সাদৃশ্য রেখে স্থানীয় নীতি গ্রহণের কথা বলা হয়েছে। অর্থাৎ দক্ষিণ কোরিয়ার সংবিধানের 117 নম্বর অনুচ্ছেদে কিন্তু স্থানীয়
সরকারের কথা উল্লেখ রয়েছে। স্থানীয় সরকারের প্রাদেশিক স্বায়ত্তশাসন ক্ষমতা রয়েছে। অবশ্য স্থানীয় সরকারের প্রধানদের কেন্দ্রীয় সরকারই নিয়োগ দিয়ে থাকেন। স্থানীয় পর্যায়ে প্রতি 4 বছর অন্তর অন্তর নির্বাচনের রীতি রয়েছে। সংবিধানের 117 নম্বর ধারাতেই স্থানীয় সরকার সম্পর্কে আলোচনা করা হয়েছে। মূলত স্থানীয় সরকার কিন্তু দক্ষিণ কোরিয়ার শাসন ব্যবস্থায় খুব একটা বেশি যে কার্যকরী ব্যবস্থা সেটা বলা যায় না, কিন্তু 117 নম্বর অনুচ্ছেদে স্থানীয় সরকারের কথা বলা হয়েছে এবং স্থানীয় সরকার কিন্তু তাদের দায়িত্ব পালন করে যাচ্ছে। প্রিয় ছাত্রছাত্রীরা, এরপরে আমরা লক্ষ্য করি বিচার বিভাগ সম্পর্কে। লক্ষ্য করো, বিচার বিভাগের ক্ষমতা কোর্টের উপর বর্তানো হয়ে আছে, অর্থাৎ বিচার বিভাগের যে ক্ষমতা সেটা বর্তানো আছে কোর্টের উপর। সরকারের একটি স্বাধীন বিভাগ হিসাবে বিচার বিভাগ কাজ করে থাকে। 3টি স্তর বিশিষ্ট এই কোর্ট ব্যবস্থা, একটা হচ্ছে সুপ্রিম কোর্ট, একটা হচ্ছে হাই কোর্ট, আর একটা জেলা কোর্ট বা শাখা কোর্ট। এছাড়াও রয়েছে পারিবারিক আদালত, প্রশাসনিক আদালত, প্যাটেন্ট আদালত। এ সমস্ত আদালতে দেওয়ানি, ফৌজদারি, প্রশাসনিক বিচার, নির্বাচনে অন্যান্য বিচার, বিভাগীয় আইন ও ভূমি ব্যবস্থাপনা, পারিবারিক রেজিস্ট্রেশন ও অন্যান্য বিষয় তদারকি করা হয়। প্রিয় ছাত্রছাত্রীরা, একটা কথা না বললেই নয়, তোমরা লক্ষ্য করো যে এখানে বিচার বিভাগকে কিন্তু স্বাধীন করা হয়েছে। এখানে বিচার বিভাগের উপর কিন্তু শাসন বিভাগ বা ক্ষমতাধর কোনো বিভাগই কিন্তু হস্তক্ষেপ করে না। একটি দেশে যদি বিচার বিভাগ স্বাধীন না হয়, একটি বিচার বিভাগ যদি স্বাধীনভাবে কাজ না করতে পারে, তাহলে কিন্তু সেই দেশের গণতন্ত্র কোনো মতেই প্রতিষ্ঠিত হতে পারে না। তাই বিচার বিভাগকে একটি স্বতন্ত্র শাখা হিসাবে, একটি সুপ্রতিষ্ঠিত শাখা হিসাবে, একটি স্বাধীন শাখা হিসাবে প্রতিষ্ঠিত করার জন্যে কিন্তু দক্ষিণ কোরিয়া সরকার কাজ করে গেছে এবং তারা অনুধাবন করতে পেরেছে যে উন্নয়নের যে ইন্ডিকেটর আছে বা উন্নয়ন, একটা দেশের উন্নয়ন করতে গেলে এই বিচার বিভাগের স্বাধীনতার খুবই জরুরি। মূলত বিচার বিভাগ, আইন বিভাগ এবং শাসন বিভাগের যদি সমন্বয় না থাকে এবং এটাতে যদি জনগণের আস্থা না থাকে, জনগণের যদি বিশ্বাস না থাকে, তাহলে কিন্তু সেই দেশের সার্বিক কল্যাণ সাধন করা অসম্ভব ব্যাপার হয়ে পড়ে। তাই বলা যায় যে দক্ষিণ কোরিয়ার এত উন্নয়নের পেছনে বিচার বিভাগের স্বাধীনতাও একটি মাইল ফলক হিসাবে কাজ করে আসছে। প্রিয় বিদ্যার্থীরা, এরপরে আমরা লক্ষ্য করি, তোমরা লক্ষ্য করো যে দক্ষিণ কোরিয়ার যে সুপ্রিম কোর্ট বিচার বিভাগের যেটা প্রাণকেন্দ্র বলা হয়ে থাকে, তার একটি স্থির চিত্র উপরে তোমরা দেখতে পাচ্ছ লগো। মূলত এই সুপ্রিম কোর্টই দক্ষিণ কোরিয়ার সংবিধানের মূল অভিভাবক হিসাবে কাজ করে। সংবিধানের ব্যাখ্যা, সংবিধানের নিয়ন্ত্রণকারী সংস্থা হিসাবে কিন্তু এই সুপ্রিম কোর্টকে বোঝানো হয়েছে বা দেখানো হয়েছে। আমরা উপরের সাইডে দেখতে পাচ্ছি এটা মূলত এই বিচার বিভাগের একটি লগো বা সুপ্রিম কোর্টের লগো হিসাবে এখানে উল্লেখ করা হয়েছে এবং এটাই হচ্ছে দক্ষিণ কোরিয়ার বিচার বিভাগের লগো। প্রিয় ছাত্রছাত্রীরা, এবার আমরা লক্ষ্য করব যে দক্ষিণ কোরিয়ার বিচার বিভাগের গঠন সম্পর্কে। লক্ষ্য করো, দক্ষিণ কোরিয়ার বিচার বিভাগ মূলত সুপ্রিম কোর্ট দেশের সর্বোচ্চ আদালত। এটি রাজধানীতে অবস্থিত। এটি প্রধান বিচারপতি সহ অন্যান্য আরও 13 জন বিচারপতির সমন্বয়ে গঠিত। তাহলে যদি বলা যায় সুপ্রিম কোর্ট কোথায় অবস্থিত, অবশ্যই সুপ্রিম কোর্ট রাজধানীতে অবস্থিত, অর্থাৎ সিউলে অবস্থিত। এটা প্রধান বিচারপতি সহ মোট 13 জন বিচারপতি নিয়ে কিন্তু এই সুপ্রিম কোর্ট গঠিত হয়। আঞ্চলিক পর্যায়ে এই সুপ্রিম কোর্টের বিচার কার্যক্রম শুরু হয়। সুপ্রিম কোর্ট প্রেসিডেন্টের বৈধতা নিয়েও বিচার করতে পারে। এই বিভাগকে প্রশাসনিক বিষয়ের ক্ষমতা রয়েছে। বিচার সংক্রান্ত বিভিন্ন অভ্যন্তরীণ নীতিমালা নিয়ে কাজ করে। আপিল সংক্রান্ত ক্ষমতা নির্দিষ্ট করে দেওয়া আছে। ফৌজদারি বিষয়ে বিচার করতে পারে। আইন ভঙ্গ করা হলে তারও বিচার করার ক্ষমতা কিন্তু সুপ্রিম কোর্টে রয়েছে। এরপরে আমরা লক্ষ্য করি
জুডিশিয়াল ব্রাঞ্চ অফ কোরিয়া, জুডিশিয়াল ব্রাঞ্চ তোমরা লক্ষ্য করো প্রিয় ছাত্রছাত্রীরা, সুপ্রিম কোর্ট, জুডিশিয়াল, লোকাল, হাই কোর্ট, ফ্যামিলি কোর্ট, প্যাটেন্ট কোর্ট, অ্যাডমিনিস্ট্রেটিভ কোর্ট, ডিস্ট্রিক্ট কোর্ট। এটা দক্ষিণ কোরিয়ার বিচার ব্যবস্থার বিচার বিভাগের একটা ফিচার দেখানো হলো। আমার বিশ্বাস তোমরা স্পষ্টত এখান থেকে ধারণা নিতে পেরেছ। প্রিয় ছাত্রছাত্রীরা, এরপরে আমরা লক্ষ্য করি যে আপিল কোর্ট, অর্থাৎ যে আদালতগুলো রয়েছে দক্ষিণ কোরিয়ার বিচার বিভাগের বিচার ব্যবস্থার যে কোর্টগুলো রয়েছে, যে আদালতগুলো রয়েছে, সেগুলো সম্পর্কে একটু জানার চেষ্টা করি। লক্ষ্য করি যে আপিল কোর্ট দেওয়ানি ও ফৌজদারি সে সমস্ত বিষয় জেলা আদালতে নিষ্পত্তি না হয় তারই শুনানি হয় আপিল কোর্টে। অর্থাৎ দেওয়ানি ও ফৌজদারি যে সমস্ত বিষয় জেলা আদালতে মীমাংসা না হয় বা নিষ্পত্তি না হয় সেগুলোর শুনানি হয় কিন্তু আপিল কোর্টে। 5টি বড় বড় শহরের আদালতের পক্ষে কিংবা বিপক্ষে এখানে রায় ঘোষণা করা হয়ে থাকে। অর্থাৎ 5টি বড় বড় শহরের আদালতের পক্ষে কিংবা বিপক্ষে 5টি বড় বড় শহরের আদালত অর্থাৎ আপিল কোর্টে এ ধরনের রায় হয়ে থাকে। এরপরে আমরা লক্ষ্য করি জেলা কোর্ট ও আদালত, অর্থাৎ সিউল এবং অন্যান্য 12টি জেলা আদালত প্রতিষ্ঠিত। অর্থাৎ সিউল এবং অন্যান্য 12টি শহরে জেলা আদালত প্রতিষ্ঠিত। অধিকাংশকেই এই সমস্ত আদালতে নিষ্পত্তি হয়ে থাকে। অধিকাংশ জেলা আদালত একজন বিচারকের অধীনে, কিন্তু বিশেষ ক্ষেত্রে 3 জনের সমন্বয়ে গঠিত প্যানেল বিচার কার্যক্রম হয়ে থাকে। 2002 সালের অক্টোবরে হিসাবে 44টি শাখা আদালত এবং 102টি মিউনিসিপ্যাল কোর্ট জেলা কোর্টকে সহায়তা দিয়ে থাকে। মিউনিসিপ্যাল কোর্ট সাধারণত স্থানীয় পর্যায়ে ছোটখাটো বিবাদ, বিবাহ বিচ্ছেদ ইত্যাদি বিচার করে থাকে। এরপরে আমরা লক্ষ্য করি পারিবারিক আদালত, অর্থাৎ দক্ষিণ কোরিয়ার বিচার ব্যবস্থায় পারিবারিক আদালত বিদ্যমান রয়েছে। বিচার বিভাগের অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো পারিবারিক আদালত। পারিবারিক আদালত পারিবারিক বিষয়ে বিচার কার্যক্রম করে থাকে, তবে কোর্ট সব সময় পারিবারিক বিষয়ে উপযুক্ত গোপনীয়তা রক্ষা করে থাকে। তবে কেবলমাত্র সিউলেই পারিবারিক আদালত রয়েছে, অন্যান্য জায়গায় জেলা আদালতেই এ ধরনের ব্যাপারে নিয়ন্ত্রণ করে থাকে। প্রিয় ছাত্রছাত্রীরা লক্ষ্য করো যে শহর এলাকায় বা রাজধানী এলাকায় পারিবারিক দ্বন্দ্ব কলহ একটু বেশি হয়ে থাকে। সেজন্য দক্ষিণ কোরিয়ার রাজধানী পারিবারিক আদালত দেখা যায়, অন্যান্য শহরে কিন্তু পারিবারিক আদালত দেখা যায় না। এবং অন্যান্য শহরগুলো পারিবারিক যে সমস্যা সংক্রান্ত বিষয়াদি কিন্তু যে জেনারেল আদালতগুলো আছে সেই আদালতগুলোই কিন্তু এই সকল বিরোধ মীমাংসার নিষ্পত্তি করে থাকে। এরপরে আমরা লক্ষ্য করি প্রশাসনিক কোর্ট। 1998 সালে 1 মার্চ প্রশাসনিক আদালত সিভিল প্রতিষ্ঠিত হয়। অর্থাৎ 1998 সালের 1 মার্চ প্রশাসনিক আদালত প্রতিষ্ঠিত হয়। তবে অন্যান্য জায়গায় জেলা আদালত এ ধরনের কাজ করে থাকে। মূলত প্রশাসনিক কোর্ট প্রশাসনিকভাবে কাজ করে থাকে, প্রশাসনিক বিচার কার্য পরিচালনা করে থাকে। এরপরে আমরা লক্ষ্য করি যে প্যাটেন্ট কোর্ট। 1998 সালের 1 মার্চ প্যাটেন্ট কোর্ট প্রতিষ্ঠিত হয়। প্যাটেন্ট অফিস কর্তৃক সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা হয় এখানে, তবে সুপ্রিম কোর্টই শেষ পর্যন্ত সিদ্ধান্ত দেয়। এরপরে আমরা লক্ষ্য করি কোর্ট মার্শাল। কোর্ট মার্শাল সামরিক বাহিনীর লোকদের বিচার এখানে করা হয়। মূলত কোর্ট মার্শাল সামরিক বাহিনীর এখানে বিচার করা হয়ে থাকে। এরপরে আমরা লক্ষ্য করি যে সুপ্রিম কোর্টের বিচারপতিদের যোগ্যতা ও নিয়োগ। সুপ্রিম কোর্টের বিচারপতিদের যোগ্যতা ও নিয়োগ সম্পর্কে আমরা একটু আলোচনা করার চেষ্টা করব। প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা লক্ষ্য করো যে
সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিদের বয়স কমপক্ষে 40 বছর হতে হয় এবং বিচার কাজে 15 বছরের অভিজ্ঞতা তদারকি করা হয়। তবে বিচারপতি হতে হলে তাকে জাতীয় বিচার বিভাগীয় পরীক্ষায় অংশগ্রহণ, 2 বছরের জন্য প্রশিক্ষণ এবং বিচার বিভাগীয় গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটে নিতে হবে এবং আরও 2 বছর শিক্ষানবিশ বিচারক হিসাবে থাকতে হবে। প্রধান বিচারপতি জাতীয় পরিষদের সম্মতিতে প্রেসিডেন্ট কর্তৃক নিয়োগপ্রাপ্ত হবেন। তবে অন্যান্য বিচারকগণ জাতীয় পরিষদ ও প্রধান বিচারপতির সম্মতিতে প্রেসিডেন্ট কর্তৃক নিয়োগপ্রাপ্ত হন। নিম্ন আদালতের বিচারকগণ প্রধান বিচারপতি কর্তৃক নিয়োগপ্রাপ্ত হন। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি 6 বছরের জন্য নিয়োগপ্রাপ্ত হন এবং তিনি পুনর্নির্বাচিত হতে পারবেন না। প্রধান বিচারপতি অবসরের গ্রহণের বয়সসীমা হচ্ছে 70 বছর। সুপ্রিম কোর্ট অন্যান্য বিচারপতিদের 6 বছরের জন্য নিয়োগপ্রাপ্ত হন, পুনর্নির্বাচিত হতে পারেন না। তাদের অবসর যাওয়ার বয়স হচ্ছে 65 বছর। অন্যান্য বিচারপতিদের মেয়াদ 10 বছর, তারা পুনর্নির্বাচিত হতে পারেন এবং এদের সময়সীমা থাকে 63 বছর, বয়সসীমায় থাকে 63 বছর। এরপরে আমরা লক্ষ্য করি যে পদমর্যাদার নিশ্চয়তা, অর্থাৎ পদমর্যাদা কিভাবে নিশ্চয়তা করা হয় সেটা সম্পর্কে আমরা লক্ষ্য করি। বিচারপতিদের পদমর্যাদা রক্ষার জন্য সাংবিধানিকভাবে সময়সীমা নির্দিষ্ট করা রয়েছে, তবে তাদের বিরুদ্ধে অন্যান্য অনাস্থা প্রস্তাব না আনা পর্যন্ত তাদের বরখাস্ত করা যাবে না। এই অনাস্থা আনতে পারে বিচার বিভাগীয় ডিসিপ্লিনকারী কমিটি। এরপরে আমরা লক্ষ্য করি বিচার বিভাগীয় প্রশাসন। মূলত সুপ্রিম কোর্টের ওপরই বিচার বিভাগীয় প্রশাসনিক দায়িত্ব বর্তানো। প্রধান বিচারপতি সকল কোর্টের প্রশাসনিক দায়িত্ব কর্তব্য সম্পর্কে লিখিত মতামত জাতীয় পরিষদকে জানায়। সুপ্রিম কোর্ট বিচারপতিদের কাউন্সিল 14 জন বিচারপতির সমন্বয়ে গঠিত, যার সভাপতি থাকেন প্রধান বিচারপতি। এই কাউন্সিলে নিম্ন আদালতের বিচারপতিদের নিয়োগ দান করে এবং সুপ্রিম কোর্টের বাজেট অন্যান্য বিষয়ে নিয়ম কানুন তৈরি করে। কোর্টের প্রশাসনিক মন্ত্রণালয় মূলত সুপ্রিম কোর্টের নির্দেশে পালন করে থাকে। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ও অন্যান্য বিচারপতিদের মধ্য হতে মন্ত্রী নিয়োগ করে থাকেন। এই মন্ত্রণালয়ের 3 অফিসের, যেমন পরিকল্পনা ও সমন্বয়, বিচার বিভাগ, নীতি ও গবেষণা, কর্মচারী ব্যবস্থাপনা ও 4টি সমন্বয়ে গঠিত। বিচার বিভাগীয় গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট মূলত শিক্ষা বিষয়ক বেঞ্চ ও কর বিষয়ক প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের সদ্য শাসন করা বিচারপতিদের তাত্ত্বিক ও হাতে কলমে শিক্ষার বন্দোবস্ত করা হয়ে থাকে। এরপরে আমরা লক্ষ্য করি সরকারি প্রসিকিউটর অফিস। বিচার বিভাগীয় মন্ত্রণালয়ের অধীনে এই অফিস দোষীদের ও আইন ভঙ্গকারীদের তদন্ত কার্যক্রম পরিচালনা করে থাকেন পুলিশের তত্ত্বাবধানে। অর্থাৎ বিচার বিভাগীয় মন্ত্রণালয়ের অধীনে এই অফিস দোষীদের ও আইন ভঙ্গকারীদের তদন্ত কার্যক্রম পরিচালনা করে থাকেন পুলিশের তত্ত্বাবধানে। এর প্রধান থাকেন প্রসিকিউটর জেনারেল। সুপ্রিম কোর্টের পাবলিক প্রসিকিউটর অফিস আবার জেলা শাখা অফিস সহ সকল অধীনস্থ নিয়ন্ত্রণ করে থাকে। প্রসিকিউটর জেনারেলকে প্রেসিডেন্ট নিয়োগ দিয়ে থাকেন, তবে জজ হিসাবে তার 15 বছরের অভিজ্ঞতা দরকার হয়, অর্থাৎ জজ হিসেবে তার 15 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। অন্যান্য প্রসিকিউটরগণ বিচার বিভাগীয় মন্ত্রণালয় কর্তৃক নিয়োগপ্রাপ্ত হয়ে থাকেন। প্রিয় শিক্ষার্থীরা, মূলত দক্ষিণ কোরিয়ার বিচার বিভাগের গঠন কাঠামো কার্যক্রম এই পর্যন্তই ছিল। তোমরা লক্ষ্য করো যে দক্ষিণ কোরিয়ার প্রত্যেকটা জায়গাতে শাসন বিভাগ থেকে শুরু করে, আইন বিভাগ থেকে শুরু করে, বিচার বিভাগ, প্রত্যেকটা জায়গার ক্ষমতা আলাদা আলাদা এবং স্বতন্ত্র, একটু ব্যতিক্রম অন্য দেশের তুলনায়। অন্য দেশে যেমন ক্ষমতা কুক্ষিগত করে রাখে, দক্ষিণ কোরিয়ার শাসন ব্যবস্থায় কিন্তু এরকম ক্ষমতা কুক্ষিগত রাখা হয়নি, বরং তারা প্রত্যেকটা বিভাগে তাদের মর্যাদা অনুযায়ী ক্ষমতা প্রদান করেছেন। যার যেরূপ মর্যাদা, যার যেরকম যোগ্যতা, সেই যোগ্যতা মর্যাদা অনুযায়ী কিন্তু সে সকল ক্ষমতা প্রদান করেছেন এবং বিধিবদ্ধভাবে কিন্তু এই প্রশাসন কার্যক্রম বা রাষ্ট্র পরিচালনা করতে সক্ষম হচ্ছেন এবং সরকার সুবিন্যস্তভাবে সমস্ত কার্যক্রম পালন
করে আসছে। এক বিভাগ অন্য বিভাগকে কোনোভাবেই হস্তক্ষেপ করে না। হস্তক্ষেপ না করে কিভাবে সুন্দর সুচারুভাবে কাজ করা যায়, দক্ষিণ কোরিয়ার শাসন ব্যবস্থা এর আদর্শ উদাহরণ হিসাবে প্রতিফলিত হতে পারে। আমাদের মতো উন্নয়নশীল দেশ যদি এই দেশগুলোকে ফলো করে এবং এই দেশের আদলে যদি রাষ্ট্র প্রতিষ্ঠার কথা চিন্তা করে, তাহলে আমার মনে হয় যে আমাদের এই দেশ, আমাদের এই বাংলাদেশ একদিন উন্নত দেশে পরিণত হবে। এটাই আশা করছি ইনশাআল্লাহ। তো প্রিয় ছাত্রছাত্রীরা, এই ছিল আজকের ক্লাস। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে শুভেচ্ছা জানিয়ে, সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে আমি আমার ক্লাস এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। সবাই নিরাপদে থেকো, সুস্থ থেকো, ভালো থেকো।